নরসিংদীতে যমুনা টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী স্টাইলে হামলা। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংবাদ প্রচারের জের। হঠাৎ করে আমারা বলতেছে যে এইখানে তো আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। 30-40 জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালিয়েছে। রাকসু-চাকসুতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন হবে ওএমআর পদ্ধতিতে, প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা। ব্রাহ্মণবাড়িয়ায় ঝুঁকিপূর্ণভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ, প্লাস্টিকের পাইপ ঝুলছে গাছের ওপর। প্রশাসনের অভিযানের পর আরও আগের চেহারা। পানির লাগি যে টিউবওয়েল বসাই, এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। আগে তো কদিন পরে পরে আগুন লাগতো, এখন তো আর আগুন টাগুন লাগে না। এখন ওই যে 5 দিয়ে যে গ্যাসগুলো নেওয়া হয়েছে, এটা নেওয়ার কারণে আমাদের ওই চাপটা কলের বা আশেপাশে নলকূপের যে গ্যাস উঠতো ওইগুলা এখন কমে গেছে। সারা দেশে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার কাজ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন 5 জন। ভোরে সদরে আলোকবালির চরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে এই সংবাদ প্রচারের জের ধরে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা হয়েছে। তাকে বেধড়ক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কাইমের অনুসারীরা আহত সাংবাদিক আয়ুব খান সরকারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দিনের আলো ফোটার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালি। সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, নদী থেকে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে বিরোধ। এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুপক্ষই দলে ভিড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। গুলিতে নিহত হন 7 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আলামিনের বাবা ইদন মিয়া। নিহত ইদন মিয়াকে বিএনপি কর্মী হিসেবেই দাবি করেছেন পরিবারের সদস্যরা। গুলিবিদ্ধ 2 জনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকায়। এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। এদিকে সংবাদ প্রচারের জের ধরে হামলা হয়েছে যমুনা টেলিভিশনের নরসিংদীর সাংবাদিক আয়ুব খানের ওপর। হাসপাতাল চত্বরেই তাকে বেধড়ক মারধর করে বহিষ্কৃত বিএনপি নেতা কাইয়ুমের অনুসারীরা। হঠাৎ করে আমারা বলতেছে যে এইখানে তো আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। 30-40 জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালিয়েছে। মাথা ফেটে গেছে, ব্লিডিং করতেছে। কাইয়ুম এবং তার নির্দেশেই রুবেল, এই রুবেলের নেতৃত্বে কিন্তু এখানে হামলাটা হয়েছে। গণমাধ্যম কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অভিযোগ রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সংঘর্ষের বিষয়ে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সংঘাতের জন্য কাইয়ুমকেই দায়ী করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাকসু-চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। জাকসুর অভিজ্ঞতায় দেখা গেছে হাতে গণনায় সময় লাগে। তাই ওএমআর পদ্ধতিতে নির্বাচনের ফলাফল গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো।
সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোয় কাজে লাগানো হবে। এসব ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, রাকসু ও চাকসু নিয়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। ভালো নির্বাচন হবে বলেই প্রত্যাশা তার। ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে। আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে। এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্য তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি। তারেক, প্রার্থীরা প্রচারের সময় কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন, আর নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ কেমন? লোপা, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ কিন্তু চোখে পড়ার মতো, কারণ সকাল থেকে আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু যারা প্রার্থীরা আছে তারা এক কথায় যদি বলি একদমই চষে বেড়াচ্ছেন। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই টুকিটাকি চত্বর থেকে শুরু করে পরিবহন মার্কেট, সিলসিলা, শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবন এবং যে বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে সিরাজি ভবন এবং প্রত্যেকটি হলের সামনেও আসলে যেখানে আসলে গেলে দেখা যাচ্ছে যে প্রার্থীরা তাদের যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তারা আসলে কি করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তুলে ধরছেন। বিশেষ করে তারা বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের যে বিষয়টি সেটি কিন্তু তারা সেই সমস্যার সমাধান করতে চান। সেই সাথে ডাইনিং এবং ক্যান্টিনের যে খাবারগুলোর সেই উন্নতিকরণ থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গাইনি চিকিৎসক থেকে শুরু করে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নতি করা এবং সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে ঔষধ সেখানে দেয়া হয় শিক্ষার্থীদের জন্য এবং সেখানে কয়েক শয্যা বিশিষ্ট যে হাসপাতালের যে উন্নতিকরণ সে বিষয়গুলো নিয়ে আসলে তারা তুলে ধরছেন। সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যে বিষয়টি যে নিরাপত্তা, বিশেষ করে নারীদের এবং সকলের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে তারা কাজ করতে চান। এবাদেও হলে হলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পানির সমস্যা, ইন্টারনেটের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করবেন। শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, গিয়ে কিন্তু প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। বলা যায় যে সকাল থেকে আমি রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গাতে ঘুরেছি। প্রত্যেকটা জায়গাতে আসলে যে মোট 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন পদের তারা একদমই চষে বেড়াচ্ছেন, তারা প্রার্থীদের কাছে যাচ্ছেন। সকালে আমি ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা রয়েছে ছাত্র শিবির সম্মিলিত শিক্ষার্থী জোট এবং যে আধিপত্য বিরোধী ঐক্য ছাত্র ফেডারেশনের যে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ থেকে শুরু করে অন্য যে সকল প্যানেলগুলো রয়েছে, প্যানেলের পাশাপাশি সব থেকে আমি দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী তারাও একদম সকাল 10টার আগে থেকেই কিন্তু বের হচ্ছেন এবং সন্ধ্যা পর্যন্ত তারা গণসংযোগ করছেন। এরপরে রাত 10টা পর্যন্ত তারা হলের সামনে এবং হলে কিন্তু গণসংযোগের যে বিষয়টি সেটি আমি দেখছি। বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এবং এখানকার যে বুঝতে পেরেছি। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডিপ্লোমা সমস্যা সমাধানে নতুন কমিটি গঠনের প্রতিবাদ সহ 3 দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে রুয়েট শিক্ষার্থীরা। বেলা 1টার দিকে নগরীর 0 পয়েন্টে জড়ো হয় প্রকৌশল শিক্ষার্থীরা। ঘণ্টা দেড়েকের মতো সড়কের একপাশে অবস্থান নিয়ে নিজেদের 3 দফা দাবি তুলে ধরেন তারা। আন্দোলনরতদের দাবি, অভ্যুত্থানের মাধ্যমে যখন দেশে কোটা ব্যবস্থার অবসান ঘটেছে তখন সেই মেধা বিরোধী কোটা প্রথা বহাল রাখার দাবি করছে ডিপ্লোমাধারী
টেকনিশিয়ানরা। এমনকি দেশকে অস্থিতিশীল করতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনভোগান্তিও তৈরি করছে তারা। তাই অবিলম্বে প্রস্তাবিত 6 সদস্যের কমিটি বাতিল, সচিবালয় উপাচার্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণকারীদের বিচার নিশ্চিত আর প্রকৌশলের মতো বিশেষায়িত খাতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান তারা। আরেকটা কমিটি দিয়েছে, তারা বলেছে 3 সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং 3 সদস্য বিশিষ্ট ডিপ্লোমা, এরকম 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হবে। এই কমিটির আসলে ভূমিকাটা কি হবে? তিনজন যদি নিজেরা থাকে, সেখানে বিচারক কে হবে? একটি প্রহসনমূলক কমিটি তৈরি করেছে। এই কমিটি প্রত্যাখ্যান করে পূর্বের কমিটির সিদ্ধান্তের জন্য আমরা এখানে এসেছি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর 1টা পর্যন্ত চলে এই কর্মসূচি। আসন্ন দুর্গাপূজা পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি না দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। যদি 4টি আসন বহাল না রাখা হয় তাহলে লাগাতার অবরোধ হরতালের হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে দাবি আদায়ে আগামী রোববার ও সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দর্শক, জাকসু নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ শেষে এই মুহূর্তে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি চিফ নির্বাচন কমিশনার ছিলাম, যদি কোনো ত্রুটি হয়ে থাকে আবারও বলছি, সেটার জন্য আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি। আমার দায়িত্ব ছিল নির্বাচন আয়োজন, অনুষ্ঠিত করা, ফলাফল প্রকাশ, ভোট গ্রহণ করে ফলাফল প্রকাশ করা। আমি নিয়মতান্ত্রিকভাবে করার চেষ্টা করেছি, কিন্তু আমার মানুষ হিসাবে সীমাবদ্ধ থাকে। হিউম্যান বিংস আর ফেলেবল, আমরা ভুল করি, অনেকে ভুল করি, এবং কাজ করতে যে আমার ভুল হয়, প্রায়শই ভুল হয়, অন্যদের হয় নিরায় বলতে পারবো না, এবং আমার সেগুলো আমি স্বীকার করি, এবং সেই ভুলকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন, সেটাই আমি প্রত্যাশা দিই। আর সবার শেষে বলবো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 33 বছর ধরে আবার গণতান্ত্রিক পথে পুনর্যাত্রা শুরু করবে। এমনকি ভেবে দেখেন তো, যদি নির্বাচনটা বন্ধুদলিত না হতো, তাহলে এটার প্রভাব কি শুধু জাহাঙ্গীরনগরের প্রতি থাকতো? আমার তো মনে হয় এটা পুরো দেশকে। দর্শক, জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি সেখানে ছিলাম। পাহাড়ি ঢলে শেরপুরের মহর্ষি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত অন্তত 15টি গ্রাম। ঘটনাস্থলে আছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। আমরা তার কাছে যাচ্ছি। উজ্জ্বল, প্লাবিত এলাকার চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? হ্যাঁ লোক, আপনি জানেন যে আজকে হঠাৎ করে কিন্তু বিকাল 3টার পর শেরপুরের ঝিনাইগাতি মহর্ষি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কিন্তু ব্যাপক প্লাবিত হয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে প্রায় 150 মিটার বন্যা কবলিত যে বাঁধটি, সেটি কিন্তু এখানে ধসে গেছে এবং এখানে প্রায় 15টি গ্রাম কিন্তু প্লাবিত। হেক্টর জমির ধান কিন্তু পানির নিচে চলে গেছে। আমি যত বাঁধের এবং আমি যদি আপনাকে বলি যে এই পাহাড়ি ঢল কিন্তু প্রতি বছরই এই ঝিনাইগাতির মারাত্মক ক্ষতি করে এবং এই বছর কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাড়তে কিছুটা সংস্কার করা হয়েছে। এতটাই পানির জোর, এতটাই এই পানি বন্যা নিয়ন্ত্রণ বাড়তে পানি এবং এখানে যে আমনের যে চাষাবাদ সমস্ত কিন্তু পানির নিচে চলে। আমি এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে পরিমাণ জমি
ডুবেছে, যে পরিমাণ পানি কিন্তু জমেছে, এই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব না এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করবে। লোপা। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাস্তার দুই পাশে গাছের উপরে ঝুলছে গ্যাসের লাইন, তাও আবার প্লাস্টিকের পাইপ। ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতেই গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ঘরবাড়িতে। এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামে। তিতাস নদীর কয়েক স্থান থেকে উদ্গীরণ হওয়া গ্যাস ড্রামের মাধ্যমে উত্তোলন করে ব্যবহার করছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার বাকাইল এখন উড়াল গ্যাসের গ্রাম নামেই পরিচিত। গাছে গাছে দেখা মিলবে ঝুলন্ত পাইপ। ঝুঁকিপূর্ণ প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাসের সংযোগ নিয়েছে গ্রামবাসী। তিতাস গ্যাস ফিল্ডের ৩ নং কূপ খননের সময় লিকেজের কারণে শুরু হয় উদ্গীরণ। কূপের গ্যাস চলে আসে মাটির উপরের স্তরে, ফলে নলকূপ, নদীর পাড়, জমির আইল কিংবা বাড়ির আঙিনা দিয়েও মিলছে গ্যাস। উদ্গীরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে ২০০৭ সালে ৩ নং কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL। এরপর থেকেই অপরিকল্পিতভাবে ড্রামে করে পানিসহ গ্যাস উত্তোলন করছে একটি চক্র। এখন যে গ্যাসগুলো উঠতেছে এগুলো এক্সট্রা, আর এরা অরিজিনাল যে কূপের যে লিক ছিল না, এটা মানে রিপেয়ারিং করে এটা বন্ধ করে দিচ্ছে। পানির লাগি যে টিউবওয়েল বসাই, এটা বসাইলে গ্যাস সার্ভিস হয়। এখন ওই যে 5 দিয়ে যে গ্যাসগুলো নেওয়া হয়েছে, এটা নেওয়ার কারণে আমাদের ওই চাপটা কলের বা আশেপাশে নলকূপের যে গ্যাস উঠতো ওইগুলা এখন কমে গেছে। আগে তো কদিন পরে পরে আগুন লাগতো, এখন তো আর আগুন টাগুন লাগে না। ড্রামের সাথে সংযুক্ত একটি পাইপ দিয়ে পানি বের হয়, আরেকটি পাইপ দিয়ে উত্তোলন করা গ্যাস সরবরাহ হয় বাসাবাড়িতে। অর্ধশত চুন কারখানাও চলে এই পকেট গ্যাস সংযোগে। গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষের দাবি, উদ্গীরণ হওয়া এই পকেট গ্যাস কারো নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিতভাবে তারা গ্যাসটার সঞ্চালন এবং বিতরণ, ব্যবহার এগুলি করছে। সেই কারণে এটা যে কোনো সময় এটা দুর্ঘটনার তৈরি করতে পারে। মাঝে মধ্যেই অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। গাছের উপর দিয়ে নেয়া পাইপগুলো অপসারণ করা হয়। এরপর রাতের আধারে আবারও সংযোগ টেনে নেয় চক্রটি। উপজেলা নির্বাহী অফিসার জানান, চাপ নিয়ন্ত্রণ না করে উদ্গীরিত গ্যাস ব্যবহারে বাড়ছে অগ্নিঝুঁকি। পাইপগুলো আমরা কেটেছি এবং এটা একটা সার্বিক তদন্ত হবে। যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব যে এই জিনিসটাকে কিভাবে একটা সুষ্ঠু সমাধান করা যায়। এই গ্যাস বাণিজ্য মূলত স্থানীয় রাজনৈতিক নেতাদের হাতেই নিয়ন্ত্রিত হয়। দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের দখলে থাকলেও ৫ আগস্ট পরবর্তীতে হাত বদল হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে মজলিশপুর বিএনপি নেতা মঈনুদ্দিনের তত্ত্বাবধানে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মঈনুদ্দিন। না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে বলছে এটা মিথ্যা বলছে। এটা হয়তো এলাকার গরিব মানুষ আছে, বিভিন্ন গরিব মানুষ, অসহায় মানুষগুলো আছে, নদীতে মাছ মারে, যে জমিনে চাষ করে, এরা এটা কিভাবে কি করতেছে এরই বলতে পারবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মাদারীপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের ১.৫ মাস পর কবর থেকে এক ঠিকাদারের মরদেহ উত্তোলন করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুমের নেতৃত্বে পৌর কবরস্থান থেকে তুহিনের মরদেহ উত্তোলন করা হয়। মামলা থেকে জানা যায়, ৩১ জুলাই একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের মজুরি দিতে যান ঠিকাদার তুহিন। কাজ শেষে ফেরার সময় ভবন থেকে পড়ে তুহিনের মৃত্যু হয় বলে স্বজনদের খবর দেওয়া হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে তার দাফন সম্পন্ন করে পরিবার। পরে খোঁজ খবর নিয়ে স্বজনরা জানতে পারে যে পূর্বশত্রুতার জেরে তুহিনের কাছ থেকে ১.৫ লাখ টাকা লুট করে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ আগস্ট থানায় মামলা করেন নিহতের পরিবার। ওনাদের অভিযোগ হচ্ছে, ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয়। পরবর্তীতে ওনারা আদালতে যে অভিযোগ দিয়েছেন বা মামলা করেছেন, সেখানে তারা অভিযোগ করেছেন না এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠছে একটি চক্র। এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল, লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠছে একটি চক্র। এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল, লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যেত শহর। সেসব স্থাপনা উচ্ছেদ না হলেও নতুন করে খাজা আহমদ লেকের খাস জায়গা দখল করে বিক্রি করার বায়না গ্রহণ করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। এদিকে প্রশাসন বলছে, সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেয়া হবে না।
ফেনীবাসীর দুর্ভোগের নাম বর্ষাকাল। সামান্য কিংবা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি, সড়ক আর পাড়া মহল্লা। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটও ডুবে থাকে বৃষ্টির পানিতে। বর্ষা এলেই পৌর শহরের প্রায় ৩ লাখ মানুষ থাকেন চরম আতঙ্কে। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকার আমলে শহরের খাজা আহমদ লেক, পাগলিছড়া খাল, পিটিআই খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় বিভিন্ন স্থাপনা। এতে নষ্ট হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগেন এলাকাবাসী। ২৪ সালে প্রথমে আমাদের ফেনী টাউন ডুবে গেছে, পানিতে তলাই গেছে, কিন্তু আমাদের বাপ দাদাও দেখানো ফেনী টাউন ডুবছে, কিন্তু আমরা দেখছি বহু কষ্ট করছি। এখানে আগে তো এখানে লেমু ছিল খালটা, খালে পানি চলাচল ছিল, এখন তো বান্দিল আছে, ব্রিজ বানার আছে, এখন তো পানি আটকে গেছে, খাল হয়ে গেছে। এখানে খাল আছে না, বাইক গড় হয়ে গেছে, বাসা হয়ে গেছে, বিল্ডিং এখানে আসিল না। স্থানীয়দের অভিযোগ, সরকার পতনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ তো হয়নি, উল্টো একই কায়দায় দখল হচ্ছে খাজা আহমদ লেক। সাইনবোর্ড টানিয়ে খালের জায়গা ভরাট করে শুধু থেমে যায়নি, বিক্রির জন্য রেজিস্ট্রি বায়নাও করেছেন নজরুল ইসলাম সহ একটি চক্রের কাছে। আমাদেরকেও জানায় না, সরকারি জায়গা সহ আমাদের উনি পুরাটা ভরাট করতেছে। আফসারুল আলম সৌদি বিএনপির সভাপতি পরিচয় দিয়ে ফেনীতে এসে বিভিন্নভাবে তাণ্ডব লীলা চালাচ্ছে। বিশেষ করে আমার বাড়ির সামনে একদম ফ্রন্টে হচ্ছে রোডসের জায়গা দখল করছে। খাল ভরাটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন অভিযুক্ত আফসারুল আলম। খাস জায়গার পাশেই হলো গ্র্যান্ড টাং রোড, ওই টাং রোড থেকে ওই জায়গাটা ক্রস করে আমার জায়গায় যেতে গেলে আমাকে ওইখানে কাদা ছিল, গাড়িগুলো যাইয়া আটকে গেছিল। পরে আমি ক্রেন এনে ওই পোকলেন এনে গাড়ি টানি তুলছি। আমার জায়গা ওই ল্যান্ড পুকুরে যাওয়ার জন্য আমি বালি ফেলাইয়া পুকুর পর্যন্ত যাইয়া পুকুর না আমার নাল জমি এবং যেটা ধানি জমি ছিল ওইটার ভিতরে আমি বালি ফেলাইতেছি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আফসারুলের 4 সহযোগীকে আটক করে 50,000 টাকা করে জরিমানা করে। সরকারি যে জমিটা আছে, যেটা ওনারা ভরাট করেছেন, সেটাও সরকারের কোনো অনুমতি বা লিজ বা যা যা করা দরকার সেটা কোনোটাই করছেন না। একটা অভিযোগ পাই, সে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সহ গিয়ে এটা সত্যতা পাই। সত্যতা পেয়ে আইনানুগ যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করেছি। গত আওয়ামী লীগের আমলে খাজা আহমদ লেকের ওপাশ দখল করা হয়েছিল, আর এখন চলছে এপাশ দখল। এভাবে দখলের কারণে ফেনী শহর যেমন বন্যায় ডুবছে, তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশ, জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের। এরকম অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। পরম যত্নে শিশুটিকে লালন করছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। খোঁজ রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসি। শিশুটিকে সামর্থ্যবান দম্পতিকে দত্তক দেবার কথা ভাবছে প্রশাসন। 1.5 মাস আগে রাস্তায় পড়ে থাকা অন্তঃসত্ত্বা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারীকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর থেকেই তাকে দেখভাল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ফুটফুটে এক কন্যা শিশুর জন্ম দেয় ওই নারী। সুস্থ আছেন মা ও শিশু। সবাই খুবই চেষ্টা করছে রোগীকে ভালোভাবে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আর কি। পরবর্তীতে আমরা ঠিকভাবে একটা নিরাপদ একটা শিশু ডেলিভারি করাতে সক্ষম হয়েছে। না, আমরাই একটু পরপর এসে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করতেছি, আর ও কোঅপারেট করতেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য। পরিবার স্বজন ছাড়া রোগী ভর্তির পর ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্টাফরা জানান, দুজনকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। উপজেলা কর্মকর্তা স্যারের নির্দেশ ছিলেন যেন বাচ্চা এবং বাচ্চার মার জন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, কোনো রকম তাদের সেবার জন্য কোনো ত্রুটি না হয়। সার্বিক দায়িত্ব নিয়ে শিশুটিকে নিজের কাছে রাখতে চান রুমানা আক্তার নামের এক নারী। যেভাবে আর কি ওকে দেখলে ভালো হয়, বাচ্চাটা ভালো হয়, সেজন্য মনে করেন আমি আপ্রাণ চেষ্টা করেছি। স্টাফরা দেখছিল আর আপা দেখছিল, উনি 1-1.5 মাস কষ্ট করছে, খাওয়া দাওয়া, রক্ত, ফলমূল সব উনি দেখছে, আর ওষুধ পানি সব কিছু উনারে। মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর পরিচয় এবং অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া শিশুটিকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে যারা এই নেপথ্যের কাহিনীর সাথে জড়িত তাদেরকে আমরা গোয়েন্দা বৃত্তির মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি, নিয়ে জানা মাত্রই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কয়েকটা ফ্যামিলির কাছ থেকে তার অভিভাবকত্ব নেওয়ার জন্য আবেদন পেয়েছি। তো তার মধ্যে একটা ফ্যামিলি তারা এই যে পুরোটা সময় ওই মহিলার সাথে তারা ছিল এবং হাসপাতালে তাকে নানানভাবে সাপোর্ট দিয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় বলছে শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটিকে নতুন কোনো অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। ততদিন দেখভালের দায়িত্বে থাকবেন প্রশাসন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেল কাঙ্ক্ষিত ইলিশ। দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে 1200 কেজি মাছ রফতানি করা হয়। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1525 টাকা। রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, বন্দরে ইলিশ মাছ ভর্তি একটি ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমোদন দেয় সরকার। আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি কার্যক্রম শেষ করতে হবে। ইলিশ রফতানি একসময় উন্মুক্ত থাকলেও 2012 সালে উৎপাদন সংকটের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। তবে 2019 সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় সীমিত পরিমাণে রফতানির সুযোগ দেওয়া হচ্ছে। এবারও যোগান সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে রফতানির লক্ষ্য অর্জন নিয়ে সংশয় রয়েছে। সরবরাহ সীমিত থাকায় গত 2 দিনে বেনাপোল বন্দরে মোট 56 টন ইলিশ রফতানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে 37 টন এবং আজ 19 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, পরীক্ষা শেষে তাদের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি চালান নিরাপদ ও উচ্চমানের। রফতানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুর্গাপূজার কারণে ইলিশের চাহিদা বেশি। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। রোববারই মহালয়া। সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চলছে মণ্ডপ সাজসজ্জার কাজও। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। চলছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে অবয়ব গঠনের পর দেয়া হচ্ছে কাদামাটির প্রলেপ। একটু একটু করে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে দুর্গতি নাশিনী। চারিদিকে দুর্গাপূজার আগমনী বার্তা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন টাঙ্গাইলের মৃৎশিল্পীরা। তবে উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে খরচ। মাটির দাম, সুতলির দাম, বাঁশ, কাঠ সবগুলোর দামই বেশি। যে পরিশ্রম আর যে পরিমাণ খরচ তাতে আমাদের পোষায় না। পূজার দিন ঘুমিয়ে আসে তো আমাদের কাজ শেষে আসতে পারে, একদিন যে কাজ করতে পারে একদিন রং দিতে। এবার পূজা হবে জেলার 12টি উপজেলার 1220টি মণ্ডপে। আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে সভা হয়েছে বিভিন্ন মন্দির কমিটির। প্রতিটা মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা বা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারার ব্যবস্থা, এগুলো আমরা জোরদার করেছি। অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন এবং কিছু এলাকা ভিত্তিক কিছু পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা মোবাইল টিম, আমরা প্রায় 155টি মোবাইল টিম এই জেলাতে আমরা কার্যকর করব, যারা কিনা পূজা মণ্ডপকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। ঝিনাইদহেও পুরোদমে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। 7টি বেড়ে জেলা এবার পূজা হচ্ছে 442টি মণ্ডপে। নির্বিঘ্নে উদযাপনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। কোনো অপরাধমূলক কাজ এগুলো ছাড়াই যেন আমরা আমাদের দুর্গা উৎসবটা পালন করতে পারি। যেহেতু আমরা পবিত্রতার পূজা করি, শুচিতার পূজা করি, সেহেতু যেন সারা বাংলাদেশে এই পবিত্রতা এবং শুচিতা বজায় থাকুক। পূজা উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো অসাম্প্রদায়িক শক্তি যেন এই আনন্দটাকে মাটি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের ঝিনাইদহ পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তা আমাদের রয়েছে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চেপে, আর মর্ত থেকে কৈলাসে গমন করবেন দোলায় চড়ে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।